স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। আজকেও আছি প্রাণের বইমেলায়। আজকে এখানে আসার পর আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে পাঠক এবং দর্শক সংখ্যা অনেক বেড়েছে এবং তারা অনেক বই কিনছে। আজকে আমরা পাঠক, লেখক এবং দর্শকদের এবং প্রকাশক যারা আছেন তাদের অনুভূতি জানবো, কেমন বই তারা সেল করছেন এবং পাঠক কিভাবে বই গ্রহণ করছে এবং উপভোগ করছে। আশা করছি পুরো সময়টা আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বইমেলায় আজকে আমরা পেয়ে গিয়েছি চলচ্চিত্র অভিনেতা এবং নাট্য নির্মাতা। আমরা আজকে তার সাথে কথা বলবো যে বইমেলায় এসে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বইমেলায় এসে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আমরা যখন ছোট ছিলাম তখন আপনারও মনে আছে কিনা যে আমরা যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন কিন্তু নতুন বই যখন জানুয়ারি মাসে দিত তখন কিন্তু বইটা নিয়েই কিন্তু আমরা আগে ঘ্রাণ নিতাম। তো বইয়ের ঘ্রাণটা কিন্তু অন্যরকম টোটালি। সো মেলায় আসলে দেখা যায় যে নতুন বইয়ের সাথে মানে একটা অন্য জগৎ। আপনি সব কিছু ছেড়ে মানে সমাজ সংসার ছেড়ে যখন বইমেলায় ঢুকবেন তখন আপনি অন্য একটা জগতে চলে আসেন। সো এই জন্য মেলাটাকে আমি অলওয়েজ খুব মানে ভালোবাসি এই কারণে, এবং আশাও হয়। আমি প্রত্যেকটা মেলায় প্রতি বছরই দেখা যায় যে আমার নিয়মিত আর চাকরির কল্যাণে দেখা যায় যে যেহেতু একটা বেসরকারি টেলিভিশনে আছি, দেখা যায় যে আমার প্রতি মেলাতেই ডিউটি থাকে বা ডিউটি না থাকলেও আশা হয়। যেমন বইমেলাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, আমাদের তো জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে। এরপর প্রথম মেলা হচ্ছে এই 21শে বইমেলা। তো এই যে নতুন বাংলাদেশে নতুন বইমেলায় মানে কি উপলব্ধি করছেন আপনি, কেমন চলছে? না, অবশ্যই যেমন গত 15-16 বছর একটা ফেসিবাদ আমাদের মানে একটা রেস্ট্রিক্টেড করে দিয়েছিল যে এরা থাকবে, এরা থাকবে না, এই বইগুলো থাকবে, এই বইগুলো থাকবে না, এই কথাগুলো থাকবে, এই কথাগুলো থাকবে না। আমি মনে করি যে লেখার কোনো রেস্ট্রিকশন দেওয়া উচিত না লেখালেখির ক্ষেত্রে। আপনি আপনার মনের ভাষা, আপনার মনের ভাব সব কিছু কিন্তু লেখালেখির মাধ্যমে অনেকে বলতে পারে না, বাট তার কলমের মানে কলম কিন্তু তার মানে সেরকম ধারালো তার কলমের লেখাগুলো। সো কলমে হাতিয়ার। সো সেই হাতিয়ারটাকে আপনি যখন স্টপ করে দেবেন ওই মানুষটাকে হলো কি আপনি তার গলা চেপে ধরলেন। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। সো আমি মনে করি যে ফেসিবাদ এই জিনিসটা করেছিল। আর এখন মানে আপনি দেখেন যারা ফেসিবাদের সময় এই মেলাতে ছিল, আমি আমার অবজারভেশন থেকে বলছি, তারা কিন্তু সবাই আছে। তার মানে তাদেরকে কিন্তু বলা হয় না যে আচ্ছা তোমরা স্টপ। তার মানে আছে, তার হয়তো ফ্যাসিলিটিস কম পাচ্ছে বাট তারা আছে। হ্যাঁ, মানে আপনার কথা বলার স্বাধীনতা, আপনার যে বাক স্বাধীনতা, আপনার লেখনির স্বাধীনতা, সেই জিনিসটা কিন্তু জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতা কিন্তু এই জিনিসটা করেনি। আমি মনে করি যে এটা ফেসিবাদদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, সো প্লাস পয়েন্ট, সেই প্লাস পয়েন্ট থেকে যদি তারা ব্যাক করার সুযোগ পায় যে না আমি আমার অনুতপ্ত হয়ে ব্যাক করতে চাই, সেই সুযোগটা আমি মনে করি যে ছাত্র জনতা এই জুলাই অভ্যুত্থানের পরে তাদেরকে দিয়েছে। সাফিকা জহুরা জেসি, তার বই ঈর্ষা, হিংসে নয় অনুকরণে আলোকিত। আজকে আমরা কথা বলবো সেই লেখিকার সাথে। তো এই যে ঈর্ষা, কেন ঈর্ষা? প্রত্যেকটি জিনিসের মাঝেই ভালো খারাপ দুটাই নিহিত থাকে। আমরা কখনোই ভেবে দেখিনি যে ঈর্ষা থেকেও ভালো কিছু হতে পারে। তো যদি কম্পিটিশন করে, হিংসে করে যদি আমি ভালো কিছুর জন্ম দিতে পারি, তাহলে আমার মনে হয় ঈর্ষা থেকেও ভালো কিছুর পরিণত করা সম্ভব। তো এই জন্য আমি চেষ্টা করি, যেমন একটা পরিবারে, একটা খেলার মাঠে, একটা বিউটি কন্টেস্টে বা যে কোনো জায়গায় আমি একটু ব্যতিক্রমভাবেই বলছি এই কারণে যে মানুষ বুঝবে যে কেউ আমাকে ঈর্ষা করলো, কিন্তু আমার যে জিনিসটা তাকে ঈর্ষান্বিত করেছে সেইটা ফলো করে, মানে
অনুকরণ করে তার নিজের মাঝেও সেটা ধারণ করেছে, সে সেটাকে তার মধ্যেও নিয়ে এসেছে, ওই কোয়ালিটিটা, ওই গুণটা। তাহলে কি ঈর্ষা থেকে ভালো কিছু সৃষ্টি হলো না? তো এইটার জন্য আমি বলবো যে ঈর্ষা থেকে হিংসে নয়, অনুকরণে আলোকিত হতে হয়। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। সুপ্রিয় দর্শক, আমার সাথে আছেন একজন কবি, ইমরান মাহফুজ। হ্যাঁ, বইমেলা ভালো লাগছে এবং কিছু জায়গায় খারাপ লাগছে, কেউ কেউ শোক প্রকাশ করছে, এটা আমাদেরকে অন্য বার্তা দিচ্ছে। যেমন কিছু স্টল পরিকল্পিতভাবে তাদের কালো ধারণ করেছে, ইজ নট গুড সাইন অল অ্যাবাউট আস। মানে রাজনৈতিক কোনো কথা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, মানে তিনি হয়তো প্রকাশক কিংবা লেখক, তিনি কিন্তু রোল প্লে করেছেন রাজনৈতিক। ওইটাই একজন লেখক হিসাবে আমার জন্য বিব্রতকর, তার সঙ্গে চলা এবং বলা। আমি আসলে কবিতা লিখি এই অর্থে যে আমি মনে করি পৃথিবীতে মানুষের জীবন আয়ু খুবই স্বল্প এবং নির্বাচিত, ফলে মানুষ অনেক যেমন পড়তে পারে না, তেমনিভাবে অনেক দেখতেও পারে না। তো কবিতা আমি পরিমিত বোধের জন্য লিখি, কম কথা বলে বেশি বলবার জন্য লিখি। একই সঙ্গে কবিতা সাহিত্যের সবচেয়ে উঁচু মাধ্যম, যেটাকে বলে শক্তিশালী মাধ্যম। এই শক্তিশালী মাধ্যমটাকে আমি সহজে ব্যবহার না, আমিও শক্তিশালী জায়গা থেকে ব্যবহার করার জন্য আমি আসলে ওই পথের যাত্রী হয়েছি। আমার হাতে আপনাদের একটা বই আছে, কালের ধ্বনি, গণ অভ্যুত্থানে আহত কবি ও লেখক নিয়ে। এই বিষয়ে আপনি কি বলতে চান? জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অসামান্য অসাধারণ একটি উদ্যোগ এবং আমাদের বুকের ঝড়ের প্রতিফলন। কিন্তু এই রক্তক্ষরণে, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য শ্রমিক, ছাত্র, শিক্ষক যুক্ত হয়েছেন, কিন্তু লেখকদের মধ্যে অভিযোগ হচ্ছে লেখকরা ছিলেন না। আমরা এই কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে লেখকরাও ছিলেন, তারাও আহত হয়েছেন, সংখ্যায় হয়তো কম, সংখ্যায় হয়তো নির্বাচিত। তাদের কথাই আমরা বলার চেষ্টা করেছি ওইটা। আমাদের যে তরুণ প্রজন্ম বর্তমানে, আমরা অনেকটাই হচ্ছে যে সাহিত্য সংস্কৃতি থেকে ডিটাচ। এই বিষয়ে আপনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি বলতে চান এবং নতুন বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? প্রথম কথা হচ্ছে তরুণ প্রজন্ম ডিটাচ নয়। আমাদের তরুণ প্রজন্ম সংস্কৃতিকে এত বেশি পছন্দ করে, জুলাই গণঅভ্যুত্থানে আপনি দেখবেন যে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কবিতা লিখেছে, গান লিখেছে, স্লোগান লিখেছে, ফলে এটাকে কালচারাল রেভলিউশন বলতে পারেন। সুতরাং তরুণ প্রজন্ম সংস্কৃতি থেকে ডিটাচ নয়। যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, ফলে আমরা দেখতে পাই না যে কে কেমনভাবে কতটুকুন দেখছে। আমাদের সংখ্যা, মানুষ যেহেতু সংখ্যায় বেশি, ফলে এই জিনিসটা কোয়ালিটিটা দেখা যায় না। এবং একই সঙ্গে এই সংস্কৃতি আমাদেরকে আসলে নানানভাবে জাগরণ ঘটায়। এই নবজাগরণটা হোমিওপ্যাথি চিকিৎসার মতো দেখা যায় না, ধীরে ধীরে কাজ করে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। যে বাংলাদেশে আপনাকে আমি প্রশ্ন করতে পারবো, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, জবাবদিহির মাধ্যমে যে কোনো কাজ হবে। কেন আপনি কালো করেছেন, কেন আমি সাদা, এই জিনিসটা জানা যাবে। কেন আপনি একটা স্টল কালো করবেন, এরকম একটা বর্ণাঢ্য আয়োজনে নিশ্চয় তার সৎ এবং সততার উত্তর থাকবে। সেটা যদি যৌক্তিকভাবে না দিতে পারেন, নিশ্চয়ই আপনি প্রশ্নের কারাগারে থাকবেন। আমি সে বাংলাদেশে চাই। আমার একটা বই আসছে, মানে প্রসঙ্গত বলে রাখি, আড়ালে পতনের উৎসব। শেখ পরিবার, জিয়া পরিবার, সমন্বয় কিংবা উপদেষ্টা পরিবারের কেউ যদি নীতি আর আদর্শ হারা হন, তখন তিনি চেতনে কিংবা অবচেতনে তিনি তার পতন ঘটাতে থাকেন। আর প্রশংসাকারীরা ওই ভুলটা না ধরে উদযাপন করেন, অর্থাৎ আড়ালে তার পতন হয়, সামনে লোকজন উদযাপন করে। এই হচ্ছে কবিতার বই, এটা জ্ঞান প্রকাশ থেকে আসবে, আড়ালে পতনের উৎসব। অনেক সময় জুড়ে আজকে বইমেলায় ছিলাম, ঘুরলাম, লেখক, পাঠক, প্রকাশকদের সাথে কথা বললাম।
কিছু লেখকের সাথে কথা বলে একটা মেসেজ আমি ক্লিয়ার হয়েছি যে সবাই একটা বিষয় চেয়েছে যে তাদের মধ্যে মনে হয় একটা চাপা ক্ষোভ ছিল যে তাদেরকে বাকরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, হয়তোবা এই 21শে বইমেলায় সেটা মানে তারা স্বাধীনতা পেয়েছে। এই মেসেজটি আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমরা বাংলাদেশের সবাই চাই যে সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো। আশা রাখছি আপনারা সপরিবারে বইমেলায় আসবেন এবং প্রিয়জনকে একটি হলেও বই উপহার দেবেন।